6ই মার্চ 2026, মানে আজ থেকে মাত্র এক মাস আগের কথা। গোটা দেশ জুড়ে হোলির আমেজ তখনও পুরোপুরি কাটেনি। তার আগেই উত্তরপ্রদেশের মুরাদাবাদে ঘটে গেছে এমন এক পৈশাচিক ঘটনা যা দেখে গোটা দেশ থমকে গেছে। एक भाई जिसे अपनी बहन का रक्षक होना था वही उसका भक्षक बन गया है। তখন সময় আনুমানিক 2:30 থেকে 3টে হবে। দেশের বেশিরভাগ অফিসে তখন লাঞ্চ টাইম চলে। এরকমই উত্তরপ্রদেশের মুরাদাবাদে একটা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে সদ্য নিজের লাঞ্চ শেষ করে উঠেছেন অফিসের ম্যানেজার নীলিমা দেবী। লাঞ্চটা শেষ করে তিনি নিজের কাজে বসতেই যাবেন, এমন সময় তার কেবিনে গিয়ে উপস্থিত হয় তার 25 বছর বয়সী ছেলে হার্দিক সিং। তার পরনে পরিপাটি পোশাক আর মুখে এক চিলতে হাসি। নীলিমা দেবী আর তার ছেলের মধ্যে সম্পর্কটা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। হার্দিক মাঝে মাঝেই মাকে নানান রকম সারপ্রাইজ দেয়, তার সাথে হাসি ঠাট্টা করে এবং সেগুলোর ভিডিও বানিয়ে ব্লগ আকারে ইউটিউবে আপলোডও করে। তো সেদিনও দুপুরবেলা মায়ের অফিসে গিয়ে হার্দিক বলে, মা তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়িতে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। এবার নীলিমা দেবীও ছেলের মুখের দিকে চেয়ে খুব আনন্দের সাথে তখনই হাফ ডে নিয়ে অফিস থেকে বেরিয়ে যান। তিনি ভেবেছিলেন ছেলে হয়তো বাড়িতে তার জন্য স্পেশাল কিছু রান্না করেছে বা তার জন্য স্পেশাল কোনো গিফট কিনেছে। তাই গোটা রাস্তা জুড়ে ছেলের সাথে গাড়িতে বসে বিন্দাস আড্ডা মারতে মারতে বাড়ি ফিরলেন নীলিমা দেবী। मामा कैसा लग रहा है आपको? बहुत 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 मजा आ रहा है। তখনও পর্যন্ত নীলিমা দেবী হয়তো কল্পনাও করতে পারেননি বাড়ির ভেতরে তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 4টে বেজে গেল। মুরাদাবাদের বুদ্ধবিহার এলাকার সেক্টর 9-এ সেই ছিমছাম বাড়ির দেয়ালে তখনও ঝরে পড়ছে বসন্তের শেষ রোদ। গাড়ি থেকে নেমেই হার্দিক খুব সাবধানে মায়ের হাত ধরে নিয়ে যায় বাড়ির ড্রয়িং রুমে। কিন্তু ঘরের ভেতর পা রাখতেই নীলিমা দেবী দেখলেন ঘরের চারপাশটা ভীষণ অগোছালো হয়ে আছে, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দেখে তিনি একবার ছেলেকে জিজ্ঞেসও করলেন, ঘরের একই অবস্থা করে রেখেছিস তোরা? কিন্তু হার্দিক কোনো উত্তর দিল না। এরপর নীলিমা দেবী পা বাড়ালেন বেডরুমের দিকে, আর বেডরুমে ঢুকেই তিনি যে দৃশ্য দেখলেন এরপর আর তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। নীলিমা দেবী দেখলেন বেডরুমের সাদা চাদরের উপর নিথর হয়ে পড়ে আছে তার 25 বছর বয়সী মেয়ে, মানে হার্দিকের যমজ বোন হিমশিখা। তার বিছানার চাদরটা তখনও রীতিমতো থকথক করছে। দেখে মনে হচ্ছে কেউ যেন এক বালতি লাল রং নিয়ে ঢেলে দিয়েছে এই বিছানাটার উপর। এই দৃশ্য দেখে নীলিমা সাথে সাথে একটা তীব্র চিৎকার করে উঠলেন। দিশেহারা হয়ে হার্দিককে জিজ্ঞেস করতে লাগলেন এসব কি হয়েছে, বাড়িতে কোনো ডাকাত এসেছিল কিনা, সে এখনো কেন পুলিশ ডাকেনি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হার্দিকের চোখে মুখে কোনো আতঙ্ক বা শোকের চিহ্ন মাত্র নেই, বরং হার্দিক তখন খুব নির্বিকারভাবে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আর হাতে ধরে আছে একটা রক্তমাখা কিচেন নাইফ। তারপর কয়েক মুহূর্তের নীরবতা, এবং এরপরেই হার্দিক সেই কিচেন নাইফটা নিয়েই ঝাঁপিয়ে পড়ল তার গর্ভধারিণী মা নীলিমার উপর। নমস্কার, আমি অপূর্ব, আর আজ আমি আপনাদের এমন একটা কেসের কথা বলবো, বিশ্বাস করুন, যেটা শোনার পর এই ভাই বোন কিংবা মা ছেলে, মানে আমাদের প্রত্যেকের জীবনে যে হাতে গোনা কয়েকটা কোর সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর সংজ্ঞাটাও বদলে যাবে আপনার কাছে। আগে হ্যাঁ, একটা সাজানো গোছানো ঘর, এক লড়াকু মা এবং তার 2 যমজ সন্তান। বাইরে থেকে দেখলে মনে হয় যেন মধ্যবিত্ত সুখী পরিবারের একটা নিখুঁত ছবি, কিন্তু সেই নিখুঁত ছবির পেছনেই লুকিয়েছিল এক জমাট বাঁধা অন্ধকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিসের জন্য এই অন্ধকার? কেন হঠাৎ করে একটা সাজানো গোছানো পরিবার এরকম শ্মশানে পরিণত হলো? এটা কি কোনো পুরনো প্রতিশোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ষড়যন্ত্র? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়েছিল ওই বাড়িরই একটা অন্ধকার কোণে, এমন এক অন্ধকার কোণ যা আমাদের কল্পনার থেকেও অনেক বেশি বীভৎস। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ মোরাদাবাদ ডাবল মার্ডার কেস। কিন্তু ভিডিওটা শুরু করার আগে সবসময়ের মতো আরও একবার মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 1,07,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 2 লাখ কমপ্লিট হতে আর মাত্র 93,000 বাকি।
চলুন ঠিক আছে, 93,000 সাবস্ক্রাইবার তো আর এমনি এমনি হবে না, বাট আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, আমি জানি আপনাদের মধ্যেও অনেকেই আছেন যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি। কেন? আমার ভিডিও কি আপনার ভালো লাগছে না? যদি সত্যিই ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, বাট যদি ভালো লেগে থাকে এবং আগামীতে আমাদের এই চ্যানেলে আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্বাস করুন, আপনার একটা ক্লিক আমাদের কাছে বিরাট বড় মোটিভেশন। এবং এটা শুধু বলার জন্য বলছি না, এই যে দেখুন চ্যানেলে 1 লাখ কমপ্লিট হয়েছে, সেই খুশিতে এই মাস জুড়ে, মানে এই গোটা এপ্রিল মাস জুড়ে রেগুলার ভিডিওর পাশাপাশি 4টে বোনাস এপিসোড থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এবং এই বোনাস সিরিজের প্রথম এপিসোড অলরেডি চলে এসছে, চাইলে গিয়ে সেটাও দেখে নিতে পারেন বা চাইলে পরেও দেখতে পারেন। যাই হোক, মোট কথা হচ্ছে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার আপনাদের সাহায্য ভীষণভাবে প্রয়োজন। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। যাই হোক, আমি জানি অনেক বকে ফেলেছি, চলুন এবার ভিডিও শুরু করা যাক। নীলিমা দেবীর চিৎকার শুনে সাথে সাথে আশেপাশের লোকজন ওই বাড়িটার দিকে ছুটে যায় এবং বাইরে থেকে জানলা দিয়ে উঁকি মারে বাড়ির ভেতরে। আর ভেতরে উঁকি মারতেই তাদের পায়ের নিচের মাটি সরে যায়। জানলার ফাঁক দিয়ে তারা দেখতে পায় ঘরের দেওয়ালে এবং মেঝেতে, এমনকি সিলিং পর্যন্ত ছড়িয়ে আছে ছোপ ছোপ টাটকা রক্ত। এদিকে বাড়ির সদর দরজা তখনও খোলা, কিন্তু আতঙ্কে কেউই ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। তাও এলাকার দুজন সাহসী মহিলা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে এবং বাড়ির ভেতরে পা রাখতেই তাদের নজর পড়ে রক্ত বিছানাটার উপর। সেখানে তখনও নিথর হয়ে পড়ে আছে হিমশিখার ক্ষতবিক্ষত শরীর, আর তার ঠিক পাশেই মেঝের ওপর শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন 45 বছর বয়সী নীলিমা। তারও পিঠে অন্তত 6টি গভীর ক্ষত। ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছেন, যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না নিজের পেটের সন্তান, যাকে তিনি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছিলেন, সেই ছেলে তাদের এই অবস্থা করতে পারে। সঙ্গে সঙ্গে নীলিমা দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং খবর দেওয়া হলো পুলিশে। কিন্তু ততক্ষণে হার্দিক সেখান থেকে উধাও। যাই হোক, পুলিশ লোকেশনে পৌঁছানোর পর এক মুহূর্তও সময় নষ্ট না করে হিমশিখা ডেড বডিটাকে প্রথমে পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করে এবং তারপরেই আশেপাশের লোকজনদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, জিজ্ঞাসাবাদে যা সব তথ্য উঠে আসে তাতে পুলিশও রীতিমতো অবাক হয়ে যায়। আশেপাশের লোকজনদের থেকে পুলিশ জানতে পারে এই পরিবার ভীষণই হাসি খুশি এবং আনন্দে ভরপুর একটা পরিবার। ওদের 3 জনের মধ্যে কোনোদিন কোনো ঝামেলা কেউ দেখেনি বা শোনেনি। সবসময় একে অপরের সাথে আষ্টে পিষ্টে থাকতো এই 3 জন। ওদের 3 জনকে দেখে মা ছেলে বা ভাই বোন নয়, বরং বেস্ট ফ্রেন্ডের মতো মনে হতো। তাহলেই ভেতর ভেতর এমন কি হলো যাতে এই পরিণতি হলো তাদের? সেটা জানার জন্য নীলিমা, হিমশিখা আর হার্দিক, এই 3 জনের ব্যাপারে আমাদেরকে একটু গভীরে গিয়ে জানতে হবে। মুরাদাবাদের ওই 378 নম্বর বাড়িটা যদি কথা বলতে পারত, তাহলে ওই বাড়িটার প্রত্যেকটা ইট সবার প্রথমেই বলতো এক লড়াকু মায়ের রক্ত জল করা পরিশ্রমের গল্প। নীলিমা দেবী উত্তরপ্রদেশের বদায়ু জেলার এক গরিব পরিবার থেকে উঠে আসা এক সাধারণ মহিলা, কিন্তু জীবন সিনেমার থেকে কোনো অংশে কম নয়। সাল 2000, তারিখ 26শে ডিসেম্বর। এক কনকনে শীতের রাতে নীলিমার কোল আলো করে আসে 2 যমজ সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। নীলিমা ভালোবেসে তাদের নাম রাখলেন হার্দিক আর হিমশিখা। যমজ ভাই বোন হওয়ার কারণে ছোটবেলা থেকেই ভাই বোনের মধ্যে একটা অদ্ভুত আত্মিক টান ছিল। একই দিনে জন্ম, একই দোলনায় বড় হয়ে ওঠা, একই স্কুলে পড়তে যাওয়া, এই সব কিছুর মধ্যে দিয়ে খুব আনন্দের সাথেই বড় হচ্ছিল হিমশিখা আর হার্দিক। কিন্তু হার্দিক আর হিমশিখার যখন মাত্র 15 বছর বয়স, তখন হঠাৎ করে একদিন ওদের বাবা ইন্দ্রজিৎ সিং ওদের ছেড়ে চলে গেলেন। হয়তো নীলিমা দেবীর সাথে কোনো ব্যক্তিগত ঝামেলা বা অভিমান থেকে এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দ্রজিৎ। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। কিন্তু এরপর থেকে নীলিমা দেবী একাই ভীষণ পরিশ্রম করে বড় করেছেন এই 2 ভাই বোনকে। নিজের মাথার ঘাম পায়ে ফেলে শহরের সেরা স্কুলে পড়িয়েছেন হার্দিক আর হিমশিখাকে, যাতে তারা কোনোদিন বাবার অভাব না বুঝতে পারে, সেই জন্য সব রকম চেষ্টাই করেছিলেন নীলিমা। এবং এইভাবে বিভিন্ন উঠানামার মধ্যে দিয়ে যেতে যেতে এই 3 জনের বন্ডিং এমন স্ট্রং হয়ে দাঁড়ায় যেন এই 3 জনের এক দুর্ভেদ্য দেওয়াল হয়ে গেছিল এই পরিবার। হার্দিক নিজের পড়াশোনা শেষ হওয়ার আগেই একটা বিপিওতে চাকরিতে ঢুকে যায়, আর হিমশিখা তার গ্র্যাজুয়েশন শেষ করে
শুরু করে MBA। হিমশিখা MBA পড়ার পাশাপাশি টেলি পারফরমেন্সে চাকরিও শুরু করে। তারপর 2024 সালের মাঝামাঝি সময় এই দুই ভাই বোন মুরাদাবাদ ছেড়ে চলে যায় গুরগ্রামে এবং সেখানে গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে একসাথে থাকতে শুরু করে। একসাথে বাজার করা, রান্না করা, অফিস সামলানো, এই যমজ ভাই বোনের বন্ডিং ছিল দেখার মতো। আর ঠিক এই সময় তাদের জীবনে এন্ট্রি নেয় সোশ্যাল মিডিয়া। আসলে হার্দিক সবসময় চাইতো একটু অন্যরকম কিছু করতে, তাই আরও অনেকের দেখা দেখি হার্দিকও ইউটিউবে একটা চ্যানেল বানিয়ে শুরু করলো ডেইলি ভ্লগিং। অন্যদিকে হিমশিখাও ইনস্টাগ্রামে রিল বানাতো, আর ইনস্টাগ্রামে তার পজিটিভ কথাবার্তা, সুন্দর লুক আর হাসি খুশি স্বভাব দেখে বেশ কম সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে হিমশিখা। बस मैं घूमना चाहती हूँ, खूब घूमना चाहती हूँ, खूब अपनी फ्रीडम एंजॉय करना चाहती हूँ, अपना टाइम अपने बेस्ट तरीके से स्पेंड करना चाहती हूँ। এদিকে হার্দিকের চ্যানেলেও তার ভ্লগের প্রধান আকর্ষণ ছিল তার বোন হিমশিখা। তার কথা বলার ধরন, তার রূপ এবং এই দুই ভাই বোনের সম্পর্ক দেখে মানুষ প্রায়ই তাদের ভিডিওতে কমেন্ট করত, ওরা পৃথিবীর সেরা ভাই বোন। ওদের বন্ডিং দেখে আমাদের হিংসা হয় এবং সত্যি বলতে ভিডিওগুলো এখনও ইউটিউবে আছে, সেগুলো দেখলে আপনিও বুঝতে পারবেন তাদের এই অকৃত্রিম ভালোবাসা সত্যি মুগ্ধ হবার মতো। এমনকি হার্দিক নিজের ভিডিওতে সবসময় বলতো তার বোন তার কাছে কতটা স্পেশাল, তারা কতটা ক্লোজ। আবার কখনো হিমশিখাও বলতো তার ভাইয়ের ব্যাপারে। মানে সব মিলে দুই ভাই বোনের বেশ ভালোই কাটছিল। কিন্তু 2025 সালের শুরুর দিকে পরিস্থিতি বদলাতে শুরু করে। হার্দিক তার অফিসের কাজ নিয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। সে তার ভ্লগে প্রায়ই অভিযোগ করত অফিসের পরিবেশ খুব টক্সিক, আমি এই কর্পোরেটের দাসত্ব আর সহ্য করতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকলেই হার্দিকের এই ভ্লগটা হয়তো আপনিও দেখেছেন, যেখানে এই টক্সিক ওয়ার্ক কালচার নিয়ে নিজের কষ্টের কথা সাথে আরো অনেকের কথা খুব সুন্দর করে গুছিয়ে বলেছিল হার্দিক। 5-5 घंटे तक प्रोडक्शन फ्लोर पे ताले मार दिए जाते हैं, फिजिकली मेंटली अब्यूज किया जाता था, मेरा कैरेक्टर असैसिनेशन होता था, फाइनेंशियली एक्सप्लॉयटेशन होता था। যাই হোক, তো ফাইনালি 1.5 বছর ওই কোম্পানিতে চাকরি করার পর 2025-এর মাঝামাঝি সময় হার্দিক হঠাৎ করেই ওই চাকরিটা ছেড়ে দেয়। তার অভিযোগ ছিল অফিসের নোংরা পলিটিক্স আর বসের দুর্ব্যবহারের কারণে সে মানসিক অবসাদে ভুগছে, তাই তার পক্ষে এই চাকরিটা কন্টিনিউ করা কোনো মতেই সম্ভব নয়। তো এই কারণে হার্দিক চাকরি ছেড়ে দেওয়ার পর চলে যায় মোরাদাবাদে তার মায়ের কাছে। কিন্তু হিমশিখা থেকে যায় গুরগ্রামেই এবং সময়ের সাথে সাথে নিজের কেরিয়ারে আরও উন্নতি করতে থাকে। তবে এই ব্যবধানের ফলে দুই ভাই বোনের সম্পর্কে কোনো ফাটল সেটা কিন্তু হয়নি, বরং হার্দিক মাঝে মাঝেই গুরগ্রামে নিজের বোনের সাথে দেখা করতে যেত। সেখানে গিয়ে তারা একসাথে সময় কাটাতো, ঘুরে বেড়াতো, ভ্লগ বানাতো। তবে হার্দিকের সেই সময় ভিডিওগুলোতে হার্দিক মাঝে মাঝে অভিযোগ করত যে হিমশিখা এখন খুব ব্যস্ত হয়ে গেছে, ও ছুটি পায় না বলে আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না। আর হিমশিখাও তার ভাইয়ের এই অভিমানটা বুঝতে পারত। এতগুলো বছর একসাথে সবকিছু করে হঠাৎ করে এই যে একটা দূরত্ব, যে কারণেই অভিমান হওয়াটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, তারপর 2025-এর শেষের দিকে হিমশিখা একটা নতুন চাকরিতে জয়েন করে এবং সেখানে জয়েন করার আগেই অনেক দিন পর একটা 1 সপ্তাহের লম্বা ছুটি পেয়ে যায় হিমশিখা। আর এই ছুটির খবরটা পাওয়া মাত্রই হার্দিকের আনন্দ ছিল দেখার মতো। সে সাথে সাথে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে নিল। 2025-এর 26শে ডিসেম্বর তাদের 25তম জন্মদিন, তাই ঠিক করা হলো এই জন্মদিনটা তারা পাহাড়ে গিয়ে সেলিব্রেট করবে। কথা মতো মা নীলিমা দেবী, হার্দিক আর হিমশিখা এই 3 জন মিলে রওনা দিল নৈনিতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে পাহাড়ের মাঝে 3 জনের সেই নাচের ভিডিও আজও ইন্টারনেটে ভাইরাল। হার্দিক আর হিমশিখা একসাথে নাচছিল আর মা নীলিমা দেবী তাদের আদর করে দিচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ট্রিপের ভিডিওগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ কমেন্টে লিখল, এরকম পরিবারই তো সবাই চায়। हार्दिक से वीडियोते একটু ইমোশনাল হয়ে বলেছিল, ब्रदर ने कभी भी भेदभाव नहीं करा हमारे बीच में, हम सबको वो सारी फैसिलिटीज दी, जो जितनी फैसिलिटीज और आज़ादी मुझे दी उतनी अपॉर्चुनिटीज फैसिलिटीज हिमशिका को भी दी। সেই ট্রিপে হিমশিকা আর হার্দিক নিজেদের হাতে একই রকম ট্যাটু বানানোরও প্ল্যান করেছিল। হার্দিক হাসতে হাসতে তখন বলেছিল, তোর হাতে আমার নাম থাকবে যাতে তুই কখনো অন্য কারোর কাছে চলে না যাস। কিন্তু নিয়তি তখন আড়ালে দাঁড়িয়ে হাসছিল, কারণ পাহাড় থেকে এত সুন্দর স্মৃতি নিয়ে ফেরার মাত্র 2-3 মাস পরেই হিমশিকার এই রূপকথার জীবনে নেমে এলো এক পৈশাচিক ঝড়। চাকরিটা ছাড়ার পর থেকেই হার্দিক
কেমন যেন একটু অন্যরকম বিহেভ করতে শুরু করে। যে ছেলেটা সারাদিন ব্লগিং নিয়ে মেতে থাকতো, বাইরে ঘুরতে যেতে ভালোবাসতো, সে হঠাৎ করে নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে নেয়। হিমশিখা তখন গুরগ্রামে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। মা নীলিমা দেবীও সকালবেলা বেরিয়ে যেতেন অফিসে, আর হার্দিক সারাদিন বাড়িতে থাকতো একা একা। সঙ্গী বলতে তার কাছে ছিল শুধুমাত্র একটা স্মার্টফোন। তখন বাইরে বেরিয়ে মানুষের সাথে কথা বলার থেকে সে ধীরে ধীরে ইন্টারনেটে বেশি সময় কাটাতে শুরু করে। আর ঠিক সেই সময় এক অলস দুপুরে ইনস্টাগ্রামে তার আলাপ হয় একটি মেয়ের সাথে। মেয়েটির বাড়ি ছিল পুনেতে। তার নামটা আপাতত না বলাই থাক। প্রথমে সাধারণ হাই হ্যালো দিয়ে শুরু হয়, তারপর ধীরে ধীরে ইনবক্সে লম্বা লম্বা মেসেজ। হার্দিক তখন বেকারত্বের জ্বালায় দগ্ধ। নিজের উপর আত্মবিশ্বাস বলতে তার কিছু নেই বললেই চলে। আর ঠিক সেই মুহূর্তে এই মেয়েটির সাথে আলাপ হার্দিকের কাছে ছিল একটা খোলা জানলার মতো। তবে হার্দিক কিন্তু মেয়েটিকে নিজের বেকারত্বের কথা বলেনি, বরং সে নিজেকে একজন সফল ইউটিউবার হিসেবে পরিচয় দিয়েছিল এবং বলেছিল ইউটিউবের পাশাপাশি সে একটা চাকরিও করে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তাদের দুজনের কোনোদিনই সামনাসামনি দেখা হয়নি। এবং সেটা স্বাভাবিক, কারণ পুনে থেকে মুরাদাবাদের দূরত্ব মোটেই কম নয়। তবে তারা ভিডিও কলে প্রায়ই কথা বলতো। তাছাড়া ঘন্টার পর ঘন্টা মেসেজ আর কল এগুলো তো আছেই। হার্দিক নিজের সব না পাওয়া, সব একাকিত্ব ধীরে ধীরে ওই মেয়েটির কাছে উজাড় করে দিতে থাকে। এবং যত দিন যায় এই ভালো লাগা ধীরে ধীরে রূপ নেয় অবসেশনের। ধীরে ধীরে হার্দিক ওই মেয়েটির জন্য অনলাইনে দামি স্মার্টফোন, লেটেস্ট মেকআপ কিট, এমনকি ডিজাইনার ড্রেস পাঠাতে শুরু করে মেয়েটির বাড়িতে। মেয়েটিও তাতে বেশ খুশিই হয় এবং এইভাবেই দুজনের ভার্চুয়াল সম্পর্ক বেশ কিছুদিনের মধ্যেই অনেক গভীর হয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো হার্দিক ওই মেয়েটির জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে রাজি, অথচ মেয়েটির আসল পরিচয় বা মেয়েটির পরিবারের ব্যাপারে সে সেরকম কিছুই জানতো না। তাও সে মনে মনে ভাবতো একদিন অনেক টাকা জমিয়ে সে পুনে চলে যাবে এবং সেখানে গিয়ে মেয়েটির সাথে একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু মাত্র কিছুদিনের মধ্যেই তার কল্পনার এই তাসের ঘর এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল, যখন তার বোন হিমশিখা আর নীলিমা ছেলের এই সম্পর্কের ব্যাপারে জানতে পারে। হিমশিখা তখন গুরগ্রাম থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে এসছে। হার্দিক তখন বাথরুমে, আর তার ফোনটা রাখা ড্রয়িং রুমের সোফার উপর। হঠাৎ করে ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল, একের পর এক নোটিফিকেশন। তখন হিমশিখা একটু কৌতূহলবশত ফোনটা হাতে নিতেই যেন আকাশ ভেঙে পড়ল। ভাইয়ের জীবনের সমস্ত খুঁটিনাটি হিমশিখা জানে, কিন্তু এই দিকটা সে কোনোদিন ভেবেই দেখেনি। হিমশিখা সাথে সাথে মা নীলিমা দেবীকে ডেকে হার্দিকের চ্যাট হিস্ট্রি দেখায়, আর সেই চ্যাট হিস্ট্রি দেখে নীলিমার পায়ের তলার মাটিও সরে যায়। তারা দেখে হার্দিক কেবল প্রেমে পড়েনি, সে রীতিমতো এক অন্ধ নেশায় ডুবে গেছে। আর ঠিক সেই সময় বাথরুম থেকে বেরিয়ে আসে হার্দিক, আর বেরিয়েই হিমশিখার হাতে নিজের ফোনটা দেখে সাথে সাথে মাথা গরম হয়ে যায় তার। শুরু হয় চরম বাকবিতণ্ডা। নীলিমা দেবী স্পষ্ট জানিয়ে দেয় তিনি কিছুতেই এই মেয়েকে মেনে নেবেন না, যদিও এর পেছনে বেশ কিছু জোরালো কারণ ছিল। প্রথমত, হার্দিক মেয়েটির সাথে কোনোদিনও দেখা করেনি। দ্বিতীয়ত, মেয়েটি ছিল অন্য ধর্মের। আর তৃতীয় কারণ হচ্ছে হার্দিক তখনও বেকার। হিমশিখা হার্দিককে সরাসরি বলে, তুই কি পাগল হয়ে গেছিস? চাকরি নেই, নিজের ভবিষ্যৎ অন্ধকারে, আর তুই একটা অচেনা মেয়ের পেছনে এতগুলো টাকা উড়াচ্ছিস। তখন ওই কথাটা খুব খারাপ লেগেছিল হার্দিকের। পরে অবশ্য নীলিমা দেবী খুব শান্তভাবে হার্দিককে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হার্দিকের কানে তখন কোনো কথাই ঢুকছিল না। হিমশিখার দেওয়া যুক্তিগুলো তখন তার কাছে উপদেশ নয়, বরং অপমান বলে মনে হচ্ছিল। আর এই অপমানবোধই হার্দিকের ভেতর এক ভয়াবহ বিষের মতো ছড়িয়ে গেল। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। হার্দিক জেদ করে একদিন মেয়েটির বাবার ফোন নাম্বার জোগাড় করে সরাসরি তাকে কল করে বসে। হার্দিক মনে মনে ভেবেছিল মেয়েটির বাড়ির লোকজন যদি রাজি হয়ে যায় তাহলে সে নিজের পরিবারকে ছেড়ে পুনে গিয়ে মেয়েটিকে বিয়ে করে নেবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। মেয়েটির পরিবারও একই রকমভাবে অনলাইনে প্রেম এবং অন্য ধর্মের ছেলের সাথে তাদের মেয়ের এই মেলামেশা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারা হার্দিককে বেকার, লক্ষ্যহীন এবং চরিত্রহীন বলে গালিগালাজ করতে শুরু করে। এমনকি তারা হুমকি দেয় যে এরপর যদি হার্দিক মেয়েটির সাথে কোনো যোগাযোগ রাখে তাহলে তারা পুলিশের দ্বারস্থ হবে। এবার হঠাৎ করে এই ব্রেকআপ হার্দিককে একটা গভীর অন্ধকারে ঠেলে দেয়।
যে মানুষটার উপর ভরসা করে সে নিজের পরিবারকে ত্যাগ করতে চেয়েছিল সেই তাকে মুহূর্তের মধ্যে পর করে দিল। হার্দিক এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি। সে তখন পুরোপুরি ভেঙে পড়ল। আর এই একাকিত্বই হার্দিকের মধ্যে এক ভয়াবহ মানসিক পরিবর্তন নিয়ে আসে। তার মনে হতে শুরু করে তার এই সর্বনাশের পেছনে দায়ী তার বোন হিমশিখা আর তার মা নীলিমা। সে ভাবতে শুরু করে হিমশিখা যদি তাকে সাপোর্ট করত তাহলে হয়তো তাদের এই সম্পর্কটা বেঁচে যেত। এবং এই রাগ থেকে হিমশিখার উপর তার ঘৃণা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে হার্দিক হিমশিখার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। এবং তারপর থেকে ধীরে ধীরে মোরাদাবাদের ওই বাড়িটায় নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু তখনও কেউ আন্দাজ করতে পারেনি এই নিস্তব্ধতা ছিল এক বিশাল ঝড়ের পূর্বাভাস। তারপর 2026 সালের মানে এবছরের মার্চ মাসের শুরু। হার্দিক যে গত কয়েক মাস ধরেই গভীর বিষণ্ণতা আর গুমোটভাবে জীবন কাটাচ্ছিল, হঠাৎ করেই তার আচরণে একটা অদ্ভুত পরিবর্তন চলে এলো। সে যেন রাতারাতি আবার সেই পুরনো হাসি খুশি হার্দিক হয়ে উঠেছে। হোলির ঠিক আগেই সে নিজেই ফোন করেছিল তার বোন হিমশিখাকে। হিমশিখাকে ফোন করে হার্দিক বলে অনেক হয়েছে মান অভিমান, এবার তারা তিনজনে মিলে একসাথে হোলি কাটাবে। এবার হিমশিখা তখন সরল মনে বিশ্বাস করেছিল তার ভাইয়ের অভিমান হয়তো ভেঙেছে। এবং তারপর হার্দিক নিজেই গাড়ি চালিয়ে গুরুগ্রাম যায় এবং বোনকে সযত্নে মুরাদাবাদের বাড়িতে নিয়ে আসে। আসার পথে দীর্ঘ পথ জুড়ে চলে খুনসুটি আর পুরনো দিনের গল্প। নীলিমা দেবীও সন্তানদেরকে একসাথে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিনি ভাবেন এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে। আবার একসাথে একদম পুরনো দিনের মতোই তিনজনে মিলে ভীষণ মজা করে সেলিব্রেট করে হোলি। এবং এরপরেই আসে সেই অভিশপ্ত দিন 6ই মার্চ 2026, যেদিন হার্দিক মায়ের অফিসে গিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার নাম করে বাড়ি নিয়ে আসে। এবং তারপর কি বীভৎস সারপ্রাইজ দেয় সেটা তো ভিডিওর শুরুতেই বলেছি। এইবার পুলিশের সামনে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কেন? এরকম মনোমালিন্য তো কম বেশি সব পরিবারেই থাকে, তাই বলে নিজের মা এবং বোনকে এইভাবে কেউ খুন করবে কেন? সেটা বলতে পারে কেবল একজন, নীলিমা দেবীর ছেলে এবং এই কেসের একমাত্র সাসপেক্ট হার্দিক সিং। কিন্তু প্রশ্ন হচ্ছে হার্দিক এখন কোথায়? পুলিশ ততক্ষণে গোটা শহর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে। হার্দিক নিজের সাদা রঙের গাড়িটা নিয়েই পালিয়েছে, তাই পুলিশ সাথে সাথে সমস্ত হাইওয়েগুলোতে নজর রাখতে বলে দেয়। অন্যদিকে মোরাদাবাদের এসএসপি সতপাল আন্তিল 10টা স্পেশাল টিম তৈরি করে হার্দিককে খুঁজে বার করার জন্য। হার্দিক যে খুব বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না সেটা পুলিশ খুব ভালো মতোই জানতো, কারণ হার্দিক তার ফোনটাকেও সুইচ অফ করেনি। তাই ইলেকট্রনিক সার্ভিলেন্সের সাহায্যে পুলিশ তার ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে এবং দেখা যায় সে মুরাদাবাদেরই নিউ মোরাদাবাদ এলাকার একটা হাইওয়ে ধরে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। হাইওয়ের সিসিটিভি ফুটেজ আর টোল প্লাজার ক্যামেরা চেক করে গাড়িটার একটা অবস্থান আন্দাজ করা হয় এবং ঘটনার মাত্র 24 ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করে হার্দিক সিংকে। এবং হার্দিককে গ্রেফতার করার পরেই শুরু হয় জেরা। কিন্তু হার্দিককে জেরা করার সময় পুলিশ আধিকারিকরা যা দেখলেন তাদেরও চোখ কপালে উঠে গেল। যে ছেলেটা মাত্র কয়েক ঘন্টা আগেই নিজের বোনকে মেরেছে, নিজের মায়ের পিঠে ছুরি চালিয়েছে, তার চোখে বিন্দুমাত্র জল নেই, মনে কোনো ভয় নেই। সে খুব শান্তভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছিল। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে কেন সে হিমশিখাকে মেরেছে, হার্দিক খুব নির্লিপ্ত গলায় জানায় সেদিন দুপুরে যখন হার্দিক আর হিমশিখা বাড়িতে একা ছিল তখন হিমশিখা রান্না করতে করতে আবার সেই পুনের মেয়েটির প্রসঙ্গ তুলে আনে এবং তাকে খোঁচা দেয়। হিমশিখা হার্দিককে বলেছিল সেই মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে, ঠিকই করেছে, কারণ হার্দিক একজন অপদার্থ। হার্দিকের এবার উচিত নিজের কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস হওয়া। কিন্তু বোনের এই প্রত্যেকটা কথা হার্দিকের দীর্ঘদিন ধরে জমে থাকা হীনমন্যতার আগুনে পেট্রোল ঢালার মতো কাজ করছিল। এরপর হার্দিক ধীরে ধীরে রান্নাঘর থেকে একটা কিচেন নাইফ নিয়ে হিমশিখার পেছনে গিয়ে দাঁড়ায় এবং হঠাৎ করে নিঃশব্দে হিমশিখার গলা দেয়। ঘটনার আকস্মিকতায় হিমশিখা প্রথমে বুঝতেই পারেনি কি হয়েছে, কিন্তু বুঝতে পারার পর যখন যন্ত্রণায় ছটফট করতে করতে হিমশিখা বাঁচার জন্য সারা ঘর জুড়ে দৌড়ে বেড়াতে থাকে তখন হার্দিক এক হিংস্র পশুর মতো তাকে তাড়া করতে শুরু করে
এবং শেষে বেডরুমের বিছানায় তাকে চেপে ধরে 40 বারেরও বেশি ছুঁয়ে দেয় হিমশিখার শরীরে। এবং এইভাবে হিমশিখাকে শেষ করার পর হার্দিক হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে চলে যায় নীলিমা দেবীর অফিসে এবং তাকেও সেখান থেকে নিয়ে আসে বাড়িতে। এবং বাড়িতে ঢুকেই নীলিমা দেবী যখন নিজের গর্ভজাত সন্তানের এই বীভৎস রূপ দেখতে পায় তখন তিনি যন্ত্রণায় ফেটে পড়েন। তিনি চিৎকার করে হার্দিককে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু হার্দিকের মাথার ভেতর দানবটা তখন পুরোপুরি জেগে উঠেছে। এইবার সে নিজের গর্ভধারিণী মায়ের উপর ঝাঁপিয়ে পড়ল সেই কিচেন নাইফটা নিয়ে। নীলিমা দেবী সাথে সাথে চিৎকার করে উঠলেন, আর সেই চিৎকার শুনেই বাড়ির সামনে জড়ো হয়েছিল প্রতিবেশীরা। এবং প্রতিবেশীরা জানলা দিয়ে উকি মারতেই হার্দিক সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাকে মেঝেতে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু নীলিমা দেবীকে খুন করার পেছনে হার্দিক যে যুক্তিটা দেখায় সেটা শুনলে আপনারাও বুঝতে পারবেন এই হাসি মুখের আড়ালে কিরকম সাইকো লুকিয়ে আছে। হার্দিক পুলিশকে বলে সে জানতো হিমশিখাকে মারার পর তার হয় ফাঁসি হবে নয় যাবজ্জীবনের কারাদণ্ড, এবং তাদের বাবা যেহেতু তাদের সাথে নেই তাই সে ছাড়া তার মাকে দেখার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। হার্দিক তখন নিজেকে বোঝায় যে তার মায়ের এই একা একা কষ্ট পাওয়ার চেয়ে তাকে মেরে ফেলাটা অনেক বেশি দয়ার কাজ হবে। আর হার্দিকের মুখে এই কথাটা শুনে পুলিশ অফিসাররাও রীতিমতো স্তম্ভিত হয়ে গেছিল সেদিন। যাই হোক, এরপর হার্দিকের মানসিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করার জন্য একদল চিকিৎসক এবং সাইকোলজিস্ট ডাকা হয়, এবং চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী হার্দিক অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং তীব্র ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছিল। তার কাছে নিজের আবেগ আর জেদই ছিল শেষ কথা, অন্যের জীবনের কোনো মূল্য তার কাছে ছিল না। চিকিৎসকরা জানায় হার্দিক দীর্ঘক্ষণ ধরে ইন্টারনেটে ডার্ক ওয়েব এবং অপরাধ সংক্রান্ত কন্টেন্ট দেখার ফলেই এইরকম ইমোশনাল ব্ল্যাকআউটের শিকার হয়েছে। তবে এত কিছুর মধ্যে ভালো খবর এটাই যে হার্দিকের মা নীলিমা দেবী এখনো বেঁচে আছেন। হাসপাতালের বেডে শুয়ে নীলিমা দেবী যখন কিছুটা সুস্থ হলেন তার বয়ান এই কেসটাকে আরও মজবুত করে দিয়েছে। নীলিমা দেবী নিজের গর্ভজাত সন্তানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিলেন এবং পুলিশকে বললেন, হার্দিক এখন আর আমার ছেলে নেই, ও একটা দানব, ও আমার কোল খালি করেছে, ওকে যেন এমন শাস্তি দেওয়া হয় যা সারা জীবন মনে রাখে। মাতৃত্বের টান সরিয়ে এই ন্যায় বিচারের দাবি তোলা যে কী কঠিন কাজ সেটা কেবল একজন মাই বলতে পারে। যাই হোক, বর্তমানে হার্দিক মোরাদাবাদ জেলের কোয়ারেন্টাইন সেলের মধ্যে বন্দী। জেলের রক্ষীদের বয়ান অনুযায়ী হার্দিকের ব্যবহার সেখানে অত্যন্ত রহস্যময়। সে মাঝে মাঝে পাগলের মতো আচরণ করে, দেওয়ালের দিকে তাকিয়ে একা একা কথা বলতে থাকে, আবার কখনো খুব স্বাভাবিক হয়ে জেলের খাবার দাবার নিয়ে খুঁতখুত করে। সে প্রায়ই রক্ষীদের জিজ্ঞেস করে সে কতদিন পর ছাড়া পাবে, আবার কবে সে ইউটিউবে ভিডিও বানাতে পারবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তার মধ্যে এখনো কোনো অনুশোচনার চিহ্ন মাত্র দেখা যায়নি। মোরাদাবাদ পুলিশ এই মামলাটিকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে গণ্য করে হার্দিকের জন্য মৃত্যুদণ্ডের দাবি জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন। একবার ভাবুন, যে ছেলেটা কদিন আগেও ইন্টারনেটে আদর্শ ভাই হিসেবে পরিচিত ছিল, সেই ছেলেটা আজ জেলের কোনো অন্ধকার কুঠুরিতে দিন কাটাচ্ছে এক ঘৃণ্য অপরাধী হয়ে। যাই হোক, এই ছিল আমাদের আজকের কেসটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই ভিডিওটা থেকে হয়তো এটা আমাদের শিক্ষা নেওয়ার, সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায় সেটাই কিন্তু সবসময় সত্যি হয় না। তাই সোশ্যাল মিডিয়ায় কারোর খুব হাসি খুশি জীবন দেখে আপনার যদি মনে হয় যে আমি জীবনে অসুখী আছি, আমার জীবনে কিছুই নেই, এরকমটা ভাববেন না। একবার চোখ খুলে তাকান, চারিদিকে দেখুন, আপনার কাছে যা আছে পৃথিবীর লাখ লাখ মানুষের কাছে সেটুকুও নেই। যাই হোক, মেইন কথা এটাই, আমাদের কাছে যেটা আছে আমরা চেষ্টা করব সেটা নিয়েই আনন্দে থাকার, খুশি থাকার। আর এই কেসটা খুবই দুঃখজনক এবং কেসটা এখনও চলছে। কি আপডেট আসে আমি এই ভিডিওর কমেন্টে পরে ড্রপ করে দেব। আর এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। আরও শেষ করার আগে আরও একবার বলে দিই, এই চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও আপনারা রেগুলার দেখছেন, তাহলে প্লিজ বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনার একটা ক্লিক আমাদের কাছে বিরাট বড় মোটিভেশন। যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।